আরে শতদ্র, ইয়েস স্যার। কেমন আছো বলো? স্যার ভালোই আছি স্যার। একটা কেস নিয়ে এসেছি, আপনাকে সেই কেসটা নিতেই হবে প্লিজ। বসো বসো মা, বসো। আলাপ করিয়ে দিই, ইনি হচ্ছেন আরাধনা চ্যাটার্জি। নাম শুনেছেন নিশ্চয়ই। আমার জুনিয়র, কিন্তু ওর নামে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। আপনার সম্পর্কে পেপারে পড়েছিলাম। থ্যাংক ইউ। আবার কার কেস নিয়ে এলে? স্যার এটা আমার নিজের কেস। নিজের কেস বলতে? স্যার অ্যাকচুয়ালি এটা আমার খুব প্রিয় একজন বন্ধুর কেস। কেসটা কি? স্যার ওই শিমুল ব্যানার্জির নামে খবর কাগজে একটা নিউজ বেরিয়েছে, আপনি নিশ্চয়ই দেখেছেন। ওই যে নিজের স্বামীকে খুন করার অপরাধে যে জেলে আছে? স্যার পুরো ঘটনাটাই অ্যাকচুয়ালি অন্যরকম। আমরা একসাথে কলেজে পড়তাম, মানে আমি আর শিমুল, আর ওরা একসাথে কাজকর্ম করে। আপনাদের একটা দল আছে না, একটা কোনো কালচারাল গ্রুপ? আমি দেখেছি মনে হচ্ছে কোথাও। আপনি জানেন আমাদের দলের কথা? শিমুলও ওই দলেরই, মানে যার জন্য আমরা এসেছি। দেখুন না, মেয়েটাকে ওর বাড়ি থেকে, মানে শ্বশুর বাড়ি থেকে ফাঁসিয়ে দিচ্ছে। আসলে ওর হাজব্যান্ড যদিও ডিভোর্স হয়ে গেছে, ওই দিনই তার বিয়ে ছিল, আর হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, শরীরে বিষ পাওয়া যায়। এবার সবাই মিলে উঠে পড়ে লেগেছে এটা প্রমাণ করার জন্য যে শিমুলি ওকে বিষটা দিয়েছে। হ্যাঁ, সেই মেয়েটির তো জেসি হয়ে গেছে। হ্যাঁ, নন বেলেবল। সেই জন্যই তো আপনার মতো একজন লয়ারের কাছে আমরা এসেছি। কিন্তু আমি তো থাকছি না, আমি ম্যাড্রেস যাচ্ছি। ও মাই গড, কবে যাচ্ছেন? দেখুন, আমরা তো খুব আশা নিয়ে এসেছিলাম। একজনকে ঠিকও করা হয়েছিল, তাকে ক্যান্সেল করা হয়েছে। আরে আমি পারছি না তো কি হয়েছে? তোমাদের তো কপাল ভালো, এখানে আরাধনাও রয়েছে। আরাধনা যদি কেসটা নেয় নিক। স্যার এখন আমি অনেকগুলো কেস নিয়ে হিমশিম খাচ্ছি। আমার পাটনাতে যাওয়ার আছে, কেসের অনেকগুলো ব্যাপার চলছে এখন। স্যার প্লিজ স্যার, আমরা না সত্যি খুব সমস্যার মধ্যেই পড়েছি। অ্যাকচুয়ালি প্রথমে একজন লয়ারের নাম ধরে ওনাকে খোঁজার চেষ্টা করেছিলাম, কিন্তু তাকে আমরা পাইনি। তারপরে শতদ্রুই আপনার খবরটা দেয়। আপনারা যদি এই অবস্থায় একটু আমাদের হেল্প না করেন, কনসিডার না করেন, তাহলে আমরা মহা বিপদে পড়ে যাব। আপনি যদি একান্তই না পারেন স্যার, ম্যাডাম আপনি যদি আমাদের একটু হেল্প করেন কেসটাতে, প্লিজ ম্যাডাম প্লিজ। না, কেসটা তো খুব ইন্টারেস্টিং। এই ধরনের কেস লড়তেও ইচ্ছে হয়। এই কেসের পিপিকে আমি অ্যাকচুয়ালি আস্তে আস্তে খবর নিয়েছি। ইন্টারেস্টিংলি পিপি হলেন অনির্বাণ সেন। অনির্বাণ সেন? তাহলে তো এই কেসটা তোমাকে নিতেই হবে আরাধনা। অনির্বাণ সেনের সঙ্গে আর কত লড়বো স্যার? মেজর কেসগুলো তো ডিফিটেড হচ্ছে, তবে হ্যাঁ, লাস্ট কেসটাতেও আমাকে ব্রেক দিয়েছে। ফাইনালি আমাকে হারিয়েছে। অন্যায়ভাবে হারিয়েছে, তবে হারিয়েছে তো। ওকে আমার একটা দান ফেরত দেবার আছে। কেসটা কি বলতো? কি জানি, কিছু তো বুঝতে পারছি না। কেস যাই হোক, উনি যদি আমাদের কেসটা নেন তাহলে আমরা অন্তত বেঁচে যাবো, এইটুকু বুঝতে পারছি। জেসিপি হয়ে রাজি করাতে হবে ওনাকে। কিন্তু আমাদের তো টাকা পয়সার সামর্থ্য সেরকমটা নেই রে শিষ্যা। ওর ফিস টিসগুলো জানো তো? আরাধনা কিন্তু হাই ফিস নিচ্ছে। স্যার আপনি ওই নিয়ে চিন্তা করবেন না, আমি আগে থেকেই বলে রাখছি, যা ফিস লাগে লাগুক, দরকার হলে আমি আমার সর্বস্ব বিক্রি করে এই কেসটা চালাবো। আমার স্বার্থ, মানে ইনফ্যাক্ট আমাদের স্বার্থ শুধুমাত্র একটাই, মেয়েটা নির্দোষ, আর সেটা প্রমাণ করতে হবে। শতদ্রুবাবু, মেয়েটি শুধু আপনার বন্ধুই তো? হ্যাঁ, আমরা একসাথে কলেজে পড়তাম। না মানে একসঙ্গে কলেজে পড়তেন, তার জন্য আপনি আপনার সর্বস্ব বিক্রি করে দিয়ে লড়তে চাইছেন? শুধু বন্ধু হলে কি এটা করা যায়? মানে অন্য কোনো অ্যাঙ্গেল নেই তো কেসটার?
ম্যাডাম, এই কেসটা সত্যি অন্য আর কোনো অ্যাঙ্গেল নেই, এটা আমি আপনাকে শিওরলি বলতে পারি। তবে হ্যাঁ, ওর সাথে আমার একটা অ্যাঙ্গেল আছে, ছিল ইনফ্যাক্ট। ঠিক যতটা আপন হলে একজন মানুষ নিজের সর্বস্ব দিয়ে আরেকজন মানুষকে বাঁচাতে চায়, ও আমার ঠিক ততটাই আপন। বেশ, বুঝলাম, ইন্টারেস্টিং ব্যাপারটা। ম্যাডাম দেখুন, সর্বস্ব দিয়ে শতদ্রুকে আমরা কেসটা লড়তে দেব না। আমরাও ডেফিনেটলি কিছু কিছু কন্ট্রিবিউট করব, কিন্তু বিষয়টা হলো আমাদের সামর্থ্য তো খুবই কম। তাই আমরা যে যেটুকু টাকা কন্ট্রিবিউট করতে পারবো সেটা হয়তো আপনার ফিজের ধারে কাছেও পৌঁছবে না। কিন্তু আপনি তো নিজে একজন মহিলা, একজন মেয়ে হয়ে আর একজন নির্দোষ মেয়েকে বাঁচানোর জন্য আমাদের যেই লড়াইটা, সেটাকে সাপোর্ট করে একটু যদি আপনি কনসিডার করেন তাহলে খুব উপকার হয় ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম, আমরা কিন্তু সবটাই দিয়ে দেবো, হয়তো একেবারে পারবো না, কিন্তু ধীরে সুস্থে सब মিটিয়ে দেবো। वो हम लोग के बीच ना আমি কাম করি और उसमें से जो सैलरी আছে उसमें से আমরা कंट्रीब्यूट করতে পারবো। हाँ, पर क्या है कि আমি भी तो शादीशुदा আছি না, पूरा पैसा देने का हक আমারও নেই। কেন নেই বলুন তো? না মানে আপনার টাকা তো আপনারই, কাকে মাথার টিপি দেওয়া আছে আপনার? না রেসপন্সিবিলিটি থাকলে আলাদা ব্যাপার, কিন্তু শুধুমাত্র অন্যকে কৈফিয়ত দিতে হবে বলে নিজের টাকা অন্যের প্রয়োজনে আপনি ইউজ করতে পারবেন না, এটা কোনো কাজের কথা হলো না। पता है मैम, আমরা भी तो ये सब लेके लड़ाई করছি, पर अभी तक पूरी लड़ाई আমরা জিততে পারিনি। अगर आपकी तरह कोई আমাদের ইন্সপিরেশন হবে না তো একদিন আমরা জরুর পারবো ম্যাম। আপনি তো আমাদের থেকে অনেক ज़्यादा এগিয়ে আছেন, है ना? না, কেউ কাউকে এগিয়ে দেয় না এই সমাজে, নিজেকেই এগিয়ে যেতে হয়। আমাকেও কেউ কখনো হাত ধরে এগিয়ে দেয়নি, আমি নিজের পথ নিজে খুঁজে বের করেছিলাম। এনিওয়ে, আপনার টাকা দিন না দিন কেসটা আমি লড়ব। বাট তার আগে আমাকে বলতে হবে এক্স্যাক্টলি কি হয়েছিল। আমি বলি? আচ্ছা, আমি বলবো নাকি তোমরা কেউ? আমি বলছি হ্যাঁ বেটার, আপনি বলুন। আপনি কি ওর কোনো রিলেটিভ? না স্যার, রিলেটিভ নই, কিন্তু রিলেটিভের থেকে অনেকটা বেশিই বলতে পারেন। শিমুল এবং আমরা সবাই একই পাড়ায় থাকি। শিমুল বিয়ে হয়ে আমাদের পাড়াতে আসে, আর আমরা এই চারজন খুব বন্ধু। আমাদের জীবনের প্রত্যেকের গল্প আমরা প্রত্যেকে জানি, সমস্ত কিছু সমস্যা, ভালো লাগা খারাপ লাগা সবটা শেয়ার করি, এক একজনের কাছে খোলা বইয়ের মতোই বলতে পারেন। হ্যাঁ, আমাদের প্রত্যেকের জীবনে ক্রাইসিসও রয়েছে আলাদা আলাদা, কিন্তু এই ক্রাইসিসগুলোতেও না আমরা একে অন্যের পাশে দাঁড়ানোর চেষ্টা করি স্যার। তাই শিমুলের এই চরম ক্রাইসিসে শিমুলকে ফেলে চলে যেতে পারিনি। একটা ভুল বিয়ে, জানেন তো, একেবারে একটা ভুল বিয়ে। সেই ভুল বিয়েটার জন্য মেয়েটা আজও অবধি এরম বিচ্ছিরিভাবে সাফার করে চলেছে। আমাকে প্রথম থেকে ক্লিয়ারলি বলুন তো ঘটনাটা কি? হ্যাঁ বলছি ম্যাডাম, এই বছরখানেক আগে শিমুল আমাদের পাড়ায় বিয়ে হয়ে আসে পরাগ ব্যানার্জির সঙ্গে। সম্বন্ধ করেই বিয়ে হয়। পরাগ ব্যানার্জি এবং তাদের গোটা পরিবার আমাদের পাড়াতে ভীষণভাবেই কৃপণ বলেই পরিচিত, আমরা সবাই জানি সেটা। তা যাই হোক, শিমুল আসাতে বাড়ির আবহাওয়ার খানিকটা পরিবর্তন হয়, বাড়ির মধ্যে খানিকটা বদল আসে। শিমুলের শাশুড়ি মার অনেকটা চেঞ্জ হয়, ননদ চেঞ্জ হয়, কিন্তু তারা দুজনে চেঞ্জ হলেও শিমুল চেঞ্জ করতে পারে না তার স্বামীকে, পরাগ ব্যানার্জিকে। সে দৈনন্দিন যে কি অত্যাচারের মধ্যে দিয়ে শিমুলকে যেতে হয়েছে না, আপনারা ভাবতে পারবেন না। প্রত্যেকটা দিন মারাইটাল রেপের অবধি শিকার হতে হয়েছে মেয়েটাকে। এটা কাহাতো কিবা সহ্য করা যায় বলুন? দিনের পর দিন সহ্য করতে 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 একটা সময় যখন শিমুল আর পেরে ওঠেনি, তখন বাধ্য হয়ে ও সিদ্ধান্ত নেয় আলাদা থাকার। ইতিমধ্যেই যেটা হয়, পরাগের একটি অন্য মেয়ের সাথে অ্যাফেয়ার হয় এবং এদের চোখের সামনে দিয়েই মেয়েটা বাড়িতে আসা যাওয়া করতে শুরু করে। তাদের মধ্যে কথাবার্তা ইত্যাদি প্রভৃতি সব চলতেই থাকে। শিমুল আর পরাগের কিন্তু ডিভোর্স হয়ে গেছে, কিন্তু শিমুল ওই বাড়ি থেকে বেরিয়ে চলে যেতে পারেনি। কেন জানেন? ওর ভীষণ কর্তব্যবোধ। ওর শাশুড়ি মা আর ওই অসহায় ননদ, ও ননদ একজন স্পেশাল চাইল্ড, তাদের দুজনকে ফেলে রেখে ও বাড়ি থেকে বেরোতে পারেনি।
ইতিমধ্যেই শতদ্রুর সঙ্গে ওর আবার যোগাযোগ হয়। মানে আবার বলছি তার কারণ শিমুলের এই বিয়েটার আগে শতদ্রুর সঙ্গে একটা সম্পর্ক যোগাযোগ যাই হোক ছিল, ওরা বন্ধু ছিল, কিন্তু সেই সমস্ত সম্পর্ক যোগাযোগ কিন্তু একেবারে চুকিয়ে বুকিয়ে দিয়েই শিমুল এই বিয়েটা করেছিল। ওদের মধ্যে সত্যি আর কোনো রকম যোগাযোগ ছিল না, আমরা সাক্ষী। কিন্তু আবার যে সময় যোগাযোগটা হয় সেই সময় কিন্তু শিমুল ওর স্বামীর কাছে একেবারেই পয়েন্ট অফ নো রিটার্নের জায়গায় চলে গেছে। কোনোভাবেই ওর স্বামীর কাছে ফিরে যাওয়ার আর কোনো অপশন শিমুলের ছিল না। তো যাই হোক, শতদ্রু ইট ইজ ভেরি নাইস টু হিম, ও আবার শিমুলকে বিয়ে করতে চায়। শিমুল বলে অপেক্ষা করতে, শতদ্রু অপেক্ষা করতেও রাজি হয়। শতদ্রুর মা আমাদের একটা প্রোগ্রামে এসে শিমুলকে যাচ্ছে তাই করে অপমান করেন। আর শুধু শতদ্রুর মা বা ওর পরিবারের কথাই বা কেন বলছি, শিমুলের পরিবারও কিন্তু ভীষণভাবেই শতদ্রুকে হেনস্থা করেছে, লাঞ্ছিত করেছে। ইভেন এত দূর পর্যন্ত গেছিল ব্যাপারটা যে শতদ্রুকে একটা মিথ্যে চুরির দায়ে ফাঁসিয়ে শতদ্রুকে জেল হাজতে অবধি পাঠিয়েছিল। শতদ্রুর একদিনের পিসি হয়েছিল ম্যাডাম, কিন্তু শিমুল তাতেও পিছিয়ে থাকেনি। শতদ্রুর মা আবারও এটা জানাজানি হওয়ার পর আবারও শিমুলকে যাচ্ছে তাই ভাবে অপমান করেন, কিন্তু শিমুল সমস্তটা দাঁতে দাঁত চিপে সহ্য করে এবং নিজে ফাইট করে শতদ্রুর বেলের ব্যবস্থা করে দেয়। তারপরেও শতদ্রু বলে বিয়ের জন্য, শিমুল তো শ্বশুরবাড়িটা থেকে বেরোতে পারে না, তাই শতদ্রু আর অপেক্ষাটা করতে রাজি হয়নি। ওকে দোষ দিচ্ছি না, ওরও বাড়ি থেকে বিয়ের প্রেশার ছিল, হতেই পারে, স্বাভাবিক। শতদ্রু নিজেই বিয়ে ঠিক করে, ওর মায়ের পছন্দের পাত্রীর সাথে বিয়ে ঠিক হয়ে যায়। শিমুল ভিতরে ভিতরে ভীষণ ভেঙে পড়ছিল, এটা আমরা সবাই বুঝতে পারছিলাম, কিন্তু ও বড্ড চাপা স্বভাবের মেয়ে, তো আমাদের কিচ্ছু শেয়ার করছিল না, কিন্তু ওর যে ভিতরে ভিতরে কতটা কষ্ট হচ্ছে সেটা আমরা বুঝতে পারছিলাম, কিন্তু কিছু করে উঠতে পারছিলাম না। এদিকে পরাগ আবার বিয়ের পিঁড়িতে বসার জন্য তৈরি হয়, ওর বিয়ে ফাইনাল হয়ে যায়। বিয়ের পুরো বিষয়টাতেই শিমুল মোটামুটি ইনভলভ ছিল। যেদিন গায়ে হলুদ, বিয়ের যেদিন গায়ে হলুদ, সেদিন সকালবেলায় বরকে সবাই যখন ডাকতে গেছে ঘরে, তখন গিয়ে দেখছে পরাগ একেবারে সেন্সলেস হয়ে ঘরের মধ্যে শুয়ে রয়েছে। তারপরে ডাক্তার ডাকা হয়, জানা যায় যে ওকে বোধহয় পয়জন করা হয়েছে। এবার কে পয়জন করেছে, কিভাবে পয়জন করেছে, কেনই বা পয়জন করেছে, এগুলো কোনোটারই কিন্তু কোনো বিচার হয়নি ম্যাডাম, কিচ্ছু বিচার হয়নি। কিন্তু স্বাভাবিকভাবেই পুরো অ্যাকিউজটাই শিমুলকে করা হয়, পুরো সন্দেহের তীরটাই আসে শিমুলের দিকে। কিন্তু কোনো মোটিভেশনে বাড়ির অন্য কেউও যে পয়জন করতে পারে সেটা তো স্বাভাবিকভাবেই কারোর পক্ষে বুঝে ওঠা সম্ভব ছিল না। তবে হ্যাঁ, এই একটা কথা খুব জোর দিয়ে আপনাদেরকে আমি জানিয়ে দিতে চাই, শিমুলের যে দেওর এবং শিমুলের যে যা, তারা দুজন অত্যন্ত ডেঞ্জারাস, ভীষণই খারাপ মানুষ এবং অত্যন্ত ডেঞ্জারাস। তারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য পারে না এমন কোনো কাজ পৃথিবীতে নেই। এর আগেও শিমুলকে বিষ খাইয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করেছিল, এই কিছুদিন আগেরই ঘটনা। তারপরে আবার এই ঘটনা। এবার কি বলুন তো, আমরা তো এগুলো বলতেই পারি মাত্র, আমরা চোখের সামনে এগুলো দেখেছি, কিন্তু আমাদের হাতে তো কোনো সাক্ষ্য প্রমাণ নেই যে আমি এই প্রমাণটা আপনাদেরকে প্রডিউস করতে পারবো। এইটুকুই, এই পুরোটাই যতটা সম্ভব নাটশেলে বললাম, এটাই শিমুলের জীবনের গল্প। এবার ম্যাডাম, এটা আপনার মহিমা, আপনি কিভাবে এই পুরো পরিস্থিতিটা থেকে সত্যিটা খুঁজে বার করবেন এবং একটা নির্দোষ মেয়েকে কিভাবে বাঁচাবেন, এই পরিস্থিতি থেকে বার করবেন, সেটা আপনারই ব্যাপার। আমরা খুব আশা নিয়ে এসেছি ম্যাডাম। সেটা আমার উপর ছেড়ে দিন। কিন্তু শতদ্রুবাবু, আপনার কিসের এমন তাড়া ছিল যে যাকে আপনি এতটা ভালোবাসেন, যার জন্য নিজের জীবন বাজি রাখতে পারেন, তাকে বিয়ের জন্য টাইম ফ্রেম দিতে হলো? না, সোশ্যালি ম্যারেজ যদি নাই হতো, দুজনে বন্ধু হিসেবেও তো থাকতে পারতেন, কি ক্ষতি হতো তাতে? অ্যাকচুয়ালি ম্যাডাম, আমি আমার বাড়ির চাপের কাছে পেরে উঠছিলাম না। ওর তো বিয়ে এই তো নেক্সট উইকেই বোধহয়, তাই না? और हाँ, शतद्रु ने हम लोग को इनवाइट भी किया था। আরাধনা, বিষয়টা অন্যদিকে চলে যাচ্ছে, কেসটা শিমুলের, শতদ্রুর নয়। একদমই অন্য বিষয় নয়। কেসটা যেমন শিমুলের, সেরকম শতদ্রুরও। শতদ্রু শিমুলকে ভালোবাসে, শিমুল শতদ্রুকে ভালোবাসে। রাগের বশে শতদ্রু বিয়েটা করতে যাচ্ছিল, এই বিয়েটা করলেও সুখী হতো না, আর শিমুলের প্রতি অবিচার করা হতো। যে লড়াইটা দুজনে একসঙ্গে মিলে লড়তে পারবেন না, সেই লড়াইয়ে লড়তে নামেন কেন? না, আমি ঠিক বুঝতে পারলাম না, একসাথে লড়তে পারবো না মানে? পারেননি তো, লড়াইয়ে হার মেনে গিয়ে বিয়ের ডেট ফিক্স করে ফেলেছেন আপনি। ইয়েস ম্যাডাম, আমি বিয়ের ডেট ফিক্স করেছি। দেখুন, শিমুল যদি সুখে থাকতো তাহলে আমি এত কিছু ভাবতাম না। ইনফ্যাক্ট শিমুল যে
অবস্থায় ছিল ওই অবস্থাতে থাকলেও আমি বিয়ের ডেট ফিক্স করতাম না। কিন্তু শিমুল আজকে নিজের জীবনের সব থেকে বিপজ্জনক এবং খুব খারাপ একটা অবস্থায় আছে। ওর এই অবস্থায় আমি বিয়ে সংসার এসব করতে পারবো না। কনসিডার করছেন, দয়া করছেন শিমুলকে? না না, দয়ার কোনো প্রশ্নই উঠছে না। কেউ কাউকে ভালোবাসলে তার উপরে দয়া করে না। তাহলে কি করবে তুমি স্বতন্ত্র? তোমার তো বিয়ের দিন ঠিক হয়ে গেছে। বিয়ের দিন দেখো, তোমরা অনেকবার আমাকে অনেক কথা বলতে চেষ্টা করেছো, কিন্তু আমি কোনো উত্তর দিইনি। কিন্তু আমি মনে মনে জানি আমি কি করব। শিমুলের ক্রাইসিসে আমি যখন ওর কাছে ছুটে এসেছি, তখন কিন্তু আর ফিরে যাওয়ার জন্য ছুটে আসিনি। হ্যাঁ, বিয়ের ডেট ফিক্স হয়ে গেছে, কিন্তু বিয়ে তো এখনো হয়নি। তাহলে কি তুমি বিয়েটা করছো না? না, আমি এই বিয়েটা করছি না। रिपेंट করবে না তো বাদ মে? তাহলে ম্যাডাম, আমরা নিশ্চিন্ত হচ্ছি আপনি এই কেসটা নিলেন। কেসটা না নিলে এতক্ষণ ধরে তো শুনতাম না, টাইম ইনভেস্ট করতাম না। আমার টাইমের তো দাম আছে। অফকোর্স। তাহলে কি শিমুলের সাথে একবার কথা? হ্যাঁ, নিশ্চয়ই। শিমুলের সঙ্গে কথা তো বলতেই হবে। ওর সঙ্গে কথা বলেই তো সবটা আমাকে জানতে হবে, ক্লিয়ার করতে হবে। আমি পারমিশন বের করছি। আমরা কি তাহলে যেতে পারি আপনার সঙ্গে? যেতেই পারেন, কিন্তু সবাইকে অ্যালাউ করবে কিনা আমি বলতে পারছি না এখন। 1 বাই 1 করতে পারে, আমি দেখছি সেটা। এবার তো আরাধনা তোমাদের পিছনে পড়ে যাবে। ওর নেচারই তাই। ওকে যদি একবার রাজি করানো যায় তাহলে আর কোনো হেডেকই থাকে না। এবার ওই তোমাদের পেছনে পড়ে কেসটাকে এগিয়ে নিয়ে যায়। অল দ্য বেস্ট আরাধনা, মেয়েটাকে চেষ্টা করো বাঁচানোর। একটা মেয়ে হিসেবে আমি যখন বাঁচতে চেয়েছিলাম, তখন কেউ আমাকে সাহায্যের হাত এগিয়ে দেয়নি। তাই অন্য কোনো মেয়েকে বিপদে দেখলে আমি চেষ্টা করি আমার মতন করে হাত এগিয়ে দিতে। এক্ষেত্রেও তাই দেব। আসছি স্যার, চলুন আপনারা। নমস্কার, আমি আরাধনা চ্যাটার্জি। আপনার কেসটা আমি লড়ব। তুই এখানে? উনি তো আমাকে যোগাযোগ করেছেন। আপনি বসুন আগে। শুনুন, এখন ব্যক্তিগত মান অভিমানের সময় নেই আর। আপনি যে অন্যায়টা করেননি সেই অন্যায়টা আপনার উপর চাপিয়ে দেওয়া হয়েছে বলে আমি শুনেছি, আর সেই জন্যই আমার কেসটা নেওয়া। আমার আপনার সঙ্গে পার্সোনালি কথা বলাটা খুব দরকার ছিল, আর আজকে যে আপনার সঙ্গে আমার কথা হচ্ছে সেটা এই ভদ্রলোকের জন্যই পসিবল হয়েছে। উনি আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন এই কেসের ব্যাপারে। আর 2 দিন পরে তো তোর বিয়ে, শতদ্রু। সেটা পরের কথা, আগে উনি যা প্রশ্ন করছেন তার উত্তর দে। আমি কিন্তু আপনার সঙ্গে কথা বলতে এসেছি। বলুন ম্যাম। আমাকে প্লিজ পুরো ব্যাপারটা একটু ডিটেলসে বলুন। কি বলবো বলুন তো? দেখুন, সবাই যখন খবর পেয়েছে যে পরাগ ব্যানার্জি অজ্ঞান হয়ে ঘরে পড়ে আছে, সবাই যখন ওখানে গেছে, আমিও ঠিক সেই সময় ওখানে পৌঁছেছি। এর বাইরে আমি কিছুই জানতাম না। আপনাদের সম্পর্কটা ভাঙলো কেন? আর কোনো উপায় ছিল না। প্রত্যেক রাতে আমি রেপ্ট হতে চাইনি। আর 2 নম্বর কারণ, মানুষটা পারভার্ট। ওর সাথে না থাকা যায় না। উনি শিক্ষক ঠিকই, কিন্তু ওনার শিক্ষা দীক্ষা কিছুই নেই।
ওনার আসলে আপব্রিঙ্গিংয়েই গন্ডগোল আছে, কিপটে প্রকৃতির মানুষ। আর যাই হোক, ওই মানুষটার সাথে থাকা যায় না ম্যাডাম, অন্তত আমি থাকতে পারিনি, আমি থাকতে চাইও নি। কিন্তু তারপরেও আপনি ওই বাড়িতে থেকে গেলেন না, মানে লিগালি আপনি থাকতেই পারেন, কিন্তু এরকম একটা দুঃসহ পরিস্থিতিতে থাকতে গেলেন কেন আপনি? কি হলো বলুন, উত্তর দিন। ম্যাডাম, আপনাকে বললাম তো ও কেন ওখানে থেকে গেছিল। ওর ননদ আর ওর শাশুড়ির জন্য। যে শাশুড়ির জন্য ও এত করেছে, কিন্তু সেই শাশুড়ি আজকে ওর বিপক্ষে। আপনি এর মধ্যে কথা বলবেন না। সরি ম্যাডাম। দুজন হেল্পলেস মানুষের কথা ভেবেই আমি ও বাড়ি থেকে বেরোতে পারিনি। আমার শাশুড়ির কথা ভেবে, ননদের কথা ভেবে। আমার ননদ আসলে স্পেশাল চাইল্ড। ও আমাকে মন থেকে এতটাই আঁকড়ে ধরেছে না যে আমি সত্যি ওকে ফেলে বেরিয়ে আসতে পারিনি, আমার মন চাইনি। সেই কারণে আপনি আপনার পার্সোনাল লাইফ ভুলে থেকে গেলেন। ম্যাডাম, আমি পুরোপুরি ও বাড়িতে থাকবো কখনো ভাবিনি। আমি ভেবেছিলাম যে ওদেরকে সেটেল করে ও বাড়ি থেকে আমি চলে আসবো। কোথায় চলে আসতেন? আমার কথা যাওয়ার জায়গা নেই ঠিকই, আসলে আমার বাপের বাড়িও আমাকে এ ব্যাপারে একদম সাপোর্ট করে না। আর আর এবার নিশ্চয়ই এই বাজে কথাটা বলবি না যে আমি তোকে আসতে বলিনি। শতদ্রু, আমি কিন্তু তোকে কিছু বলিনি। না, তা কেন বলবি? তুই তো আমাকে কাউন্টই করিস না। আপনারা যা করবার তাড়াতাড়ি করুন, আপনাদের সময় কিন্তু শেষ হয়ে এসেছে। আর কতক্ষণ সময় আছে আমি জানি, আপনাকে রিমাইন্ডার দিতে হবে না। আচ্ছা, তার মানে উনি আপনাকে প্রস্তাব দিয়েছেন কিন্তু আপনি নেননি সেটা, তাই তো?